ধরা যাক একদিন আপনার বাড়িতে একজন মহিলা এলেন, তার পরনের পোশাক দেখেই বোঝা যাচ্ছে তিনি খুবই দরিদ্র। জানালেন যে তিনি নিঃসন্তান, তিনি ক্ষুধার্ত। আপনি তাকে খেতে দিলেন এবং তখন জানতে চাইলেন তিনি কোথায় থাকেন। তখন তিনি হয়তো উত্তর দিলেন, আমি আমার ছেলের বাড়িতে থাকি। আপনার অবাক লাগবে না? নিঃসন্তান অথচ ছেলের বাড়িতে থাকি। আমাদের এই পিসি ভাইপোর সংসারের গল্প যদি বলি না, আপনার মনে ঠিক এরকম প্রশ্ন আসবে। নিঃসন্তান কিন্তু ছেলের বাড়িতে থাকেন। আমাদের রাজ্যের এই যে চলে যাওয়া পচা গলা যে সরকারটা চলে গেল, তার যে শাসক দল সেটা আঞ্চলিক দল, কিন্তু তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে একজন ব্যক্তি আছেন না, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাহিনীও অনেকটা এইরকম। ছেলের বাড়িতে থাকেন অথচ নিঃসন্তান। তিনি নিজের বাড়িতেই থাকেন, কিন্তু আসলে তিনি এতটাই গরিব যে তার নিজের কোনো বাড়ি নেই। অনেক ভুল বুঝিয়েছেন রাজ্যবাসীকে। এখন মানুষ তার ওই বাড়িটা 188 ওই বাড়িটা চিড়িয়াখানায় মানুষ যেমন দেখতে যায় এরকম করে দেখতে যাচ্ছে, কিন্তু খাতায় কলমে ওই বাড়ি তো তার নয়। তিনি কি দখল করে রেখেছেন ওই বাড়িটা? আদতে তো ওই বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। তার সম্পত্তিতে না এমন অনেক আজগুবি হিসেব, তার কিছু কিছু আমি জানাবো, বাকিটা তো তদন্ত করে দেখতে হবে এবং করা হবেই। এই যে তার বাড়ি, এরকম আরো ঠিকানা আছে যেগুলো আমি বলবো, যেগুলো তার কিন্তু তার নয়। আমার অনুরোধ, এই ভিডিও দেখার পর যদি ভালো লাগে তবে তো সাবস্ক্রাইব করবেনই। আর এমনিতেও যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আজই করে ফেলুন। বেল আইকনে আঙুল ছোঁয়ান, নিয়মিত নোটিফিকেশন পাবেন। যত সাবস্ক্রাইবার বাড়বে তত বেশি মানুষের কাছে এই ভিডিও যাবে। এখন ভাইপোর বেহিসাবি সম্পত্তির হিসেব জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। প্রথমেই বলে রাখি, ঘোষিত সম্পত্তির যদি হিসেব ধরা হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই গরিব, খুব গরিব মানে খুবই গরিব। আপনার আমার এরকম অনেকের থেকে গরিব। তার গাড়ি নেই, বাড়ি নেই, ফ্ল্যাট নেই, জমি নেই, কিচ্ছু নেই। তার স্ত্রীরও নেই, রুজিরা দেবীরও কিছু নেই। 3বার তিনি ভোটে দাঁড়িয়েছেন, 3বারই জিতেছেন। শেষবার তো 7 লাখ ভোটে, এখন বোঝা যাচ্ছে কত ভাগ ভোট আর কত ভাগ জল। যাই হোক, 3বার নির্বাচনে দাঁড়াতে গিয়ে তিনি নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনামাগুলো আমার কাছে আছে। আমি না মাঝে মাঝেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামাগুলো দেখি, উল্টে পাল্টে দেখি। জানেন আপনারাও, যারা মাঝে মাঝে হয় না যে কোনো একটা কিছু রহস্য উপন্যাস, সেটা বারবার পড়া, ফেলুদা সমগ্র বারবার নামিয়ে আবার প্রথম থেকে শুরু করা, সেরকম রহস্যময় এই হলফনামা আমি দেখি। আর তাতে না দেখতে পাই একটার সঙ্গে আর একটার অনেক ফারাক। সেই শিক্ষাগত যোগ্যতা থেকে সম্পত্তি, আমি আগেও এ নিয়ে আলোচনা করেছি, আজকে নতুন করে বলতে হচ্ছে, তার কারণ হিসেবটা শুরু হয়ে গেছে। কারণ হিসেব হবে, এই কথাটা তো দেওয়া হয়েছিল নির্বাচনের আগে। এমনি ব্যাংকে কিছু টাকা আছে, বুঝলেন, মানে 2024 সালের 10ই মে, 2 বছর আগের কথা বলছি, তখনও পর্যন্ত তার যে দেওয়া হিসেব তাতে 2,33 লাখ টাকার মতো তার অস্থাবর সম্পত্তি রয়েছে। সেটা কিন্তু একার নয়, স্বামী স্ত্রীর যৌথ যে তহবিল, তার মোট হিসেবটা বললাম, ওই 2,33 লাখের একটু বেশি হবে। তার কিন্তু কোনো গাড়ি নেই, কোনো না, তার নেই, তার স্ত্রীর গাড়িও নেই। তবে তিনি যে গাড়িগুলো করে ঘোরেন, আমি শুনেছি, আমার গাড়ি সম্পর্কে খুব ধারণা নেই, এই গাড়িগুলোর নাকি অনেক দাম, প্রচুর প্রচুর, লক্ষ লক্ষ টাকা দাম। আপনারাও তো দেখেছেন সেই গাড়ি, একটু দেখে নিন ওনার কনভয় কেমন হয়। সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন এই ছবিটা। সম্ভবত গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি যখন সেই রাজ্য সফরে নেমেছিলেন না, তখনকার। তিনি তো 33টা গাড়ির কনভয় নিয়ে ঘুরতেন। এখন তো আর এগুলো ঘুরতে পারবেন না, এখন তো সব গেছে। তার Z+ ক্যাটাগরির নিরাপত্তাও নেই, কনভয়ও পাবেন না। তো এই যে গাড়িগুলো, এগুলো কিন্তু মোটেও তার নিজের নয়। কার সেটা আমি জানি না, সত্যিই জানি না। গয়নাগাটি গোটা পরিবারের যদি সবকিছু যোগ করা হয়, সোনা, রূপো, অন্যান্য মণিমাণিক্য যা যা আছে সব মিলিয়ে ওই 52 লাখ টাকার মতো, মানে 2024 সাল অব্দি। এই হিসেবটা একটু একটু বদলে যেতেই পারে, কারণ 2 বছর কেটে গেছে, কি রয়েছে আরো কি বেড়েছে এগুলো তো এখন জানা যাবে না। তবে এগুলো কিন্তু সবই উনি যেগুলো ঘোষণা করেছেন, এটা প্রকাশ্যে এনেছেন। 2024 সালের হলফনামা ধরেই আমি শেষ হিসেবটা বলছি। এবার টাকা বা সম্পত্তি তো তার
বাড়ার কথাও নয়, কারণ ঘোষিতভাবে তার আয় বলতে তো শুধু ওই ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে মাসে বেতন আর ভাতা মিলিয়ে হাতিয়ার কতই পান, লাখ দেড়েক টাকার মতো। কিন্তু ওদিকে খরচ প্রচুর, ব্র্যান্ডেড জামা কাপড়, চশমা, স্টাইল, গাড়ি, তেল, প্রচুর খরচ, কিন্তু রোজগার বেশি নেই। এইবার প্রশ্নটা হচ্ছে, এইভাবে যদি তার চলতে থাকে তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে তার কতটা সম্পত্তি নিজের আর কতটা ওনার সাজানো, বাড়িটাই কি দখল করা? কিন্তু মুশকিল হচ্ছে জানেন তো, তার এখন সবকিছু অতীত হয়ে গেছে, কিন্তু যে হিসেব তিনি পেশ করে ফেলেছেন, ঘোষণা করে ফেলেছেন, সেগুলো তার অতীত হয় না, সেগুলো তো দেখাই যাচ্ছে, সেখানেই তো বলছি। এবার বিষয়টা হচ্ছে পিসি, দেখা গেল তিনি সব খুইয়েছেন, এখনো মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, ওটা চলে গেছে পদটা। তারপর তিনি নতুন পেশা, আইনজীবীর পেশায় কালো পোশাক পরে আদালতে যাওয়া শুরু করেছেন। কিন্তু ভাইপো কি করবেন বলুন তো? ভাইপোর একটা MBA ডিগ্রি আছে এমন একটা কলেজ থেকে, যে কলেজ পরে ঘোষণা করে জানিয়ে দিয়েছিল আমরা MBA ডিগ্রি দিই না। কি মানে সমস্যাটা কোথায় ভাবুন। পিসি আইনজীবীর পেশা নিলেন, কিন্তু তোলাবাজির পেশাটা এই রাজ্য থেকে উঠে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে তোলাবাজি, সিন্ডিকেট চালানো পেশাটা। তাহলে কি করবেন? মানে এটা খুব চিন্তার বিষয়। কিন্তু তার যে সম্পত্তি, এই সম্পত্তিটাও আমার না গোলমেলে হয়ে যায়। ধরুন 2014 সালে যে সম্পত্তি ছিল, 2019 সালে দেখা যাচ্ছে সেটা নেই, আবার 2024 সালে সেই সম্পত্তিটা ফিরে এসেছে। এমনকি আয়, তিনি মানে 2014 সালে যখন তিনি হলফনামা দিচ্ছেন তখন তো তার সাংসদ হননি, তখন বেতন নেই, তখন তিনি নানা রকম দেখিয়েছেন এখান থেকে আয় ওখান থেকে আয়, তখন কিন্তু গুণাক করেও বলেননি তিনি লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক, সেখান থেকে অনেক কিছু হয় বলেননি। এই যে ব্যাপারটা, এটা না সত্যি করে অত্যন্ত আশ্চর্য বিষয়। মানে পিসি ভাইপের সম্পর্কের মতোই এটাও না। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, ঘোষিতভাবে এটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা, এই ঠিকানাতেই পিসিমণি থাকেন, এবং পিসিমণির বাড়িটাই নাকি ওর বাড়ি। তাদের তেলবাজ কাগজগুলো চটিচাটা মিডিয়া কি করে লিখতো অভিষেক নিজের বাড়ি থেকে পিসির বাড়ি এলেন, নেত্রীর বাড়ি এলেন, উনি আবার পিসি বলেন না, দিদি বলেন। আমি না এই 3 বারের হলফনামা উল্টে পাল্টে দেখেছি, কোথাও কোনো বাড়ি ফ্ল্যাট কিছুর উল্লেখ নেই। কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু 2019 সালে একটা অবাক কাণ্ড ঘটেছিল। 2019 সালে যখন তিনি হলফনামা দিচ্ছেন, তখনও তিনি বলেছেন তার কোনো বাড়ি নেই, কিন্তু রোজগারের অংশে ভুল করে কিনা কে জানে তিনি দেখিয়ে দিয়েছেন বাড়ি ভাড়া বাবদ তিনি রোজগার করেন। আসলে হিসেবটা মেলাতে হবে তো। এই যে বাড়ি ভাড়া, এইটা কোন বাড়ি ভাড়া দিয়ে তিনি এই রোজগারটা করতেন সেটা নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটা 9 নম্বর ফর্ম জমা দিতে হয় নির্বাচনে দাঁড়ানোর সময়, তখন বলতে হয় নিজের বা স্ত্রী স্বামী যারই হোক তাদের আয়ের উৎস। সেখানে তিনি বলছেন আমি বাড়ি ভাড়া থেকে আয় করি। 2014 সালে উনি বলছেন তার স্ত্রী রুজিরা দেবী কনসালটেন্সি সার্ভিস দেন। কিসের কনসালটেন্সি সার্ভিস লেখা নেই। আমরা কিন্তু কখনো তাকে অফিস টফিস যেতে দেখিনি, মানে গেলে তো একটা বড় কনভয় যাবে, সেনাপতির স্ত্রী যাচ্ছেন, রানীমা মানে যুবরাজের স্ত্রী যা হয়। কিন্তু 2014 সালে বলা হচ্ছে কনসালটেন্সি সার্ভিস দিয়েই তার স্ত্রী রোজগার করেন। 2019 সালে এটা গেল বদলে, কারণ তিনি তখন সাংসদ হিসাবে যে বেতন পাচ্ছেন সেটাই লিখেছেন, সঙ্গে এটাও জানিয়েছিলেন যে হাউস রেন্ট, আমি বলেছি আগে, অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ রোজগার করেন। আর স্ত্রী রুজিরা দেবী তখন আর কনসালটেন্সি সার্ভিস দেন না। কি করেন তখন? তিনি কোনো একটা সংস্থার বেতনভুক কর্মী। কোন সংস্থা? এতদিন নির্বাচন কমিশনের তো কাজ নয় এগুলো খুঁটিয়ে দেখা, তাদের ভোট পরিচালনা করা, এগুলো তো দেখতে হবে কোন সংস্থায় রুজিরা দেবী চাকরি করতেন, এবং লেখা রয়েছে স্যালারি, মানে বেতন পান নিয়মিত, দেখতে হবে। এছাড়া ক্যাপিটাল গেন, মানে কোনো বিনিয়োগ আছে সেখান থেকে সুদ হিসাবে মোটা টাকা আসে, আরো কিছু বলা আছে যে অন্যান্য রোজগারের রাস্তাও আছে। এই অন্যান্য কি সেটাও কিন্তু উল্লেখ নেই। আমার প্রশ্নটা দেখুন, আমার প্রশ্ন রুজিরা দেবীর বিষয়টা নিয়ে নয়, আমার একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বাড়ি বা অন্য স্থাবর সম্পত্তি নেই, বাড়ি নেই, ফ্ল্যাট নেই, এটা গুদাম ঘর থাকতে পারে, দোকান ঘর থাকতে পারে, সেটাও নেই। তাহলে তিনি কি ভাড়া দিয়ে হাউস রেন্ট পেতেন? হিসেব তো দিতে হবে। পিসি সরকারের ম্যাজিক তো এখন আর চলবে না। পিসি এখনো এক্স মুখ্যমন্ত্রী লিখতে পারছেন না, লজ্জা করছে।
এবং তিনি, আমি বলেছিলাম যে ইস্তফা দিতে যাচ্ছেন না, তার কারণ গেলে রাস্তায় পাছে কেউ চোর চোর বলে ডাকবে, উনি নিতে পারবেন না। 15 বছর ছিলেন একটা পদে, যতই চুরি করুন, কিন্তু রাস্তার লোক বলবে কেমন দেখায় না। কিন্তু হাইকোর্টে গেলেন, তিনি কেন গেলেন জানি না। তিনি সম্ভবত ওই মৃত ভোটারদের জীবিত করতে হবে এই দাবি নিয়ে যে মামলা, সেরকম কোন একটা মামলার শুনানির জন্য তিনি গেছেন। সে যান, সেখানেও তাকে চোর চোর শুনতে হলো। হবে এখন রাজ্যের প্রধান স্লোগান এটা, চোর চোর। যে যেখানে দেখবেন পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এরা রাস্তাঘাটে বেরোচ্ছেন না, বেরোলেই একটাই শব্দ শুনতে হচ্ছে। আচ্ছা, এই যে বাড়িটা, এই বাড়িটা তবে কার, যেখানে সবাই গিয়ে ভিড় করছে? কমিশনে জমা দেওয়া হলফনামায় এই বাড়ির কথা তো কিছু বলা নেই। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন নামে এই অশান্তির বাড়িটা তবে কার? আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে আপনারা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হবার পর তার যে লেটার হেড, সেই লেটার হেডে কোনো একটা চিঠি দিয়েছিলেন। আমি লেটার হেডটা দেখাচ্ছি আপনাদের। সেখানে সংসদের কলকাতার বাড়ির ঠিকানা হিসেবে দেওয়া রয়েছে 188 হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন। তদন্ত এবার করতে হবে তো। তিনি নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় বলছেন তার কোনো ফ্ল্যাট নেই, বাড়ি নেই, স্থাবর সম্পত্তি নেই। তাহলে তিনি সাংসদ হিসেবে যে প্যাড ছাপিয়েছেন, সেই প্যাডে কি করে এই বাড়িটা তার কলকাতার ঠিকানা হয়? এই প্যাডেই আর একটা ঠিকানা রয়েছে, কলকাতার অফিস 121 কালীঘাট রোডের মোক্স ল্যান্ডমার্ক নামে বহুতলের 4র্থ তল। এইটা কি ভাড়ায় নেওয়া আছে নাকি এটার মালিকানা রয়েছে, কেন উল্লেখ নেই হলফনামায়? কেন পরপর 3 বার হলফনামায় তিনি এটা লেখেননি? এটা কি অসত্য না সত্য? হিসাব দরকার, জানা দরকার। একজন সাংসদ, তিনি তার লেখাপড়া নিয়ে ভুয়ো ডিগ্রির কথা বললেন, পরে সেটা মুছে ফেললেন। তার সাংসদ পদ বাতিল হতে পারত, হয়নি, কিন্তু তিনি পরের বার সেটা লিখলেন না, সেভাবে অন্যরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে। তাহলে এই বাড়ি কার? এটা তো তার বাড়ি হিসেবে ধরা যাবে না। তাহলে তিনি নয় ভাড়ায় আছেন, অথবা তিনি অপরের সম্পত্তি দখল করে আছেন। কমিশন এসব পরীক্ষা করে না। ইডি, সিবিআই কিংবা আয়কর দপ্তর, তাদের তো হিসেব করতেই হবে। পিসি সরকারের ম্যাজিক তো শেষ, এবার তো হিসেব হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি বিশাল কিছু পেয়েছেন বলা যাবে না। তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, আমি যতদূর জানি, তার কালীঘাটে একটি রঙের দোকান আছে যেটার নাম অভিষেক হার্ডওয়্যার। শুনেছি এই যে নীল সাদা রং হয়েছিল, সেই নীল সাদা রং মূলত এই দোকান থেকেই নাকি সরবরাহ করা হতো। রাজ্য সরকার এখান থেকে কিনতো, আর কোথাও নাকি নীল সাদা রং পাওয়াই যায় না হয়তো। পরে অবশ্য জানা যায় যে অভিষেকের বাবা এবং মাকে গৃহবধূ দেখানো আছে, তারা দুজনেই আসলে লিপস অ্যান্ড বাউন্স নামে যে কোম্পানিটা আছে, সেই কোম্পানির ডিরেক্টর। বাবা মা দুজনেই ডিরেক্টর, তিনিও ছিলেন, তিনি সেটা চেপে গিয়েছিলেন। পরে যখন ধরা পড়লেন তখন উনি সেটা ছেড়ে দিয়েছেন, এখন লেখেন ছিলাম। পিসিমণি বলেন যে 2 বছর বয়স থেকে রাজনীতি করছে, সেটা যে কত বড় অসত্য আমরা সবাই জানি। কিন্তু আমি আপনাদের আগে বলেছি, আবার বলছি, লেখাপড়া অনেক সন্দেহ আছে তার ডিগ্রি নিয়ে, তার সম্পত্তির হিসাব অনেক সন্দেহ, কিন্তু ছোটবেলা থেকেই না ব্যবসায় মন। আমার কাছে আছে তার তো প্রমাণ। 13-14 বছর বয়স থেকে তিনি যে ব্যবসা করছেন, বড় ব্যবসার সঙ্গে যুক্ত, তার প্রমাণ আমার কাছে আছে। অভিষেকের এই যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স, তার একটা ওয়েবসাইট ছিল, এখন সেটা নেই, সেটা ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে তার স্ক্রিনশট রয়ে গিয়েছে। দেখুন, সেখানে আওয়ার লিডারশিপ অংশে পরিষ্কার লেখা হয়েছে, ক্লাস 9-এ পড়ার সময়ই অভিষেক ব্যবসা শুরু করেছিলেন। তারই কোম্পানির ওয়েবসাইট লিখছে। সেখানে তার রাজনৈতিক পরিচয়ও দেওয়া রয়েছে। তিনি তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি, যদিও সেই সংগঠনটি উবে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে লঞ্চ করার জন্য ওই সংস্থাটা তৈরি করেছিলেন, কাজ হয়ে গেছে, ভাইপোকে মূলস্রোতে নিয়ে এসে সংস্থাটাকে তুলে দিয়েছেন। আর এই যুবার সময় কিন্তু বিনয় মিশ্র, শান্তনু, হেনা তেনা, যত দুর্বিনীত গুন্ডা, জোচ্চোর, দুষ্কৃতী, চাকরি বিক্রিকারী, যত যোগাযোগ পাওয়া গেছে সব ওই সময়ের। ওই যে ওয়েবসাইটের কথা বললাম, ওই ওয়েবসাইটটা ঘেটে আমি দেখেছি কিসের কিসের ব্যবসা ছিল জানেন? তার মধ্যে অন্যতম
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল এই রাজ্যে একটা বড় চিট ফান্ড তৈরি করা। চিট ফান্ড মানেই যে সেটা জোচ্চুরি তা নয়। সেখানে ওই ওয়েবসাইটে লিপস অ্যান্ড বাউন্সের একটা ওভারভিউ অংশ, সেখানে রিয়েল এস্টেট থেকে কনসালটেন্সি, ইন্স্যুরেন্স থেকে ইন্ডাস্ট্রি, অনেক কিছুর সঙ্গে মাইক্রো ফিনান্স কথাটা লেখা আছে। আপনারা জানবেন সারদা কর্তা, সুদীপ্ত সেন বা রোজভ্যালির গৌতম কুন্ডু, এদের ব্যবসাও কিন্তু ছিল মাইক্রো ফিন্যান্স। এটাকেই চিট ফান্ড বলা হয়। কিন্তু এরা যখন চিটিং শুরু করে তখন এর অর্থটা বদলে যায়। এই যে গরিব মানুষের কোটি কোটি টাকা মেরে যারা জেলে, সেই ব্যবসাটা এক ছাতার তলায় আনার পরিকল্পনাও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেটা একেবারে ওয়েবসাইটে স্পষ্ট করে লেখা আছে, আমি যত্ন করে রেখেছি সেগুলো। এত গরিব তার একটা বিশাল সম্পত্তির কথা এখনো বলা হয়নি। হিসেব করা দরকার তো এখন। ডায়মন্ড হারবার মডেল, কোটি কোটি টাকা খরচ করে সেবাশ্রয় প্রকল্প চালাতেন, কে দিত সেই টাকা? কথা তো ছিল এবার জিতে এলে গোটা রাজ্যে দুয়ারে স্বাস্থ্য হবে ওই ডায়মন্ড হারবার মডেল মেনে। কিন্তু ডায়মন্ড হারবারে যে প্রবীণদের টাকা দেওয়া হয়েছে, কোটি ভালো কাজ, কিন্তু ভালো কাজ করলে তো হবে না, টাকার উৎসটা তো জানতে হবে। কারা দিত টাকা, কোথা থেকে আসতো, দেশের টাকা না বিদেশের টাকা? আমি বিদেশের টাকা কথাটা জেনে শুনে বলছি, প্রমাণ হবে, সব হিসেব হবে। ভাবতে পারেন ভারতে এত বড় বড় রাজনৈতিক দল, তাদের এত ধনী ধনী মানুষ আছেন, কিন্তু তাদের কারো নিজস্ব একটা ফুটবল ক্লাব, গোটা একটা ক্লাবের মালিক কেউ নন। কিন্তু এই রাজ্যের তৃণমূল নেতারা সকলেই ক্লাবের মালিক ছিলেন, সব মন্ত্রীদেরই বড় বড় পুজো ছিল, মানে আছে এখনো। তবু আমি ছিল বলছি, মানে ছিল হয়ে যাবে কিনা জানি না। কিন্তু তিনি তো আর তাদের যুবরাজ, সেনাপতি, তিনি পিসির ভাইপো, তিনিও তো এরকম একটা পুজো করার ক্লাব করতে পারেন না। তিনি তাই একটা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে টেক্কা দেওয়ার মতো একটা 300 কোটি টাকার কোম্পানি, ডায়মন্ড হারবার এফসি নামে 300 কোটি টাকার কোম্পানি, টাকার উৎস কি? এত টাকা কে দিত? ভারতে তো আর কোনো সাংসদ এটা করতে পারলেন না। এই যে ডায়মন্ড হারবার ক্লাব, তার টাকার উৎস কি আর এই ক্লাবের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আরেকদিন আমি বিস্তারিত প্রতিবেদন করব। আপাতত আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।